হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। বিষয় হলো, পরীক্ষা থেকে যখন বেরোই, মেন পরীক্ষার কথা বলছি, কিছু পরীক্ষার্থীর কথা শুনে যেটা মনে হয় সেটাই বলছি। সেটা হচ্ছে যে পরীক্ষা তো দিল, বাংলা ডেসক্রিপটিভ, পরীক্ষার সেন্টারের বাইরে এসে বন্ধুদের সঙ্গে গল্প করছে, আমি না প্রতিবেদনটা বুঝতে পারিনি, ওটা সম্পাদকীয় প্রতিবেদন এসেছিল কিন্তু আমি লিখে দিলাম সংবাদপত্রে উপযোগী একটা রিপোর্ট লিখে দিলাম, প্রতিবেদন। তো এটা কিন্তু পরীক্ষার পরে যখন বাইরে এসে কথা বলা হচ্ছে, তখন কিন্তু কি বড় মাপের যে একটা ভুল হয়ে গেল সেটা আমরা কিন্তু বুঝতে পারি। আর এই একটা ভয়ঙ্কর সমস্যা, যেটা আমরা ম্যাক্সিমাম পরীক্ষার্থীরা এটাকে ফেস করি। তো আজকের আমাদের যে বিষয়, সেই বিষয়ে এই রকম ধরনের যারা সমস্যায় ভুগ, আজকের বিষয়টা হচ্ছে তাদের জন্য, যে তারা যেন এই জায়গাটায় পরিষ্কার একটা ধারণা নিতে পারো। আজকে আমরা সেই রকম একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব যে প্রতিবেদন কত রকমের হয়, প্রতিবেদন কোনটা পরীক্ষায় এসেছে, টপিকগুলো দেখে আমরা কি করে জানতে পারবো, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি চাঁদগোপাল সরকার, এই বিষয়ে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেককে সেই জন্য ওয়েলকাম জানাচ্ছি। মনোযোগ দিয়ে বিষয়টা শোনো। যারা একদমই ধারণা নেই বা বুঝতে পারছো না, তাদেরকে তো বলবো যে খুব ভালোভাবে তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। যে বিষয়গুলো রয়েছে আমি বলার চেষ্টা করছি, দেখো কিছু কাজে লাগে নাকি। তো রিপোর্ট লেখা, রিপোর্ট কাকে বলে প্রথমে আমরা বলি যে রিপোর্ট কাকে বলে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রিপোর্ট হচ্ছে যে সাধারণ বাংলায় রিপোর্টকে এভাবে সংজ্ঞায়িত করা হয়। আমরা বাংলায় কিন্তু রিপোর্ট বলি না, বাংলায় প্রতিবেদন বলি। তো এটা হচ্ছে সেই রকম, রিপোর্ট কাকে বলে আমরা দেখি সাধারণ বাংলায় রিপোর্টকে এভাবে সংজ্ঞায়িত করেছি যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সরল ভাষায় সকল শ্রেণীর মানুষের বোধগম্যের উপযোগী করে পরিবেশিত করা হয়, তাকে প্রতিবেদন বলে। তাহলে এইখানে বিশেষ কিছু বিষয় আমরা লক্ষ্য করছি, যে সংক্ষিপ্ত হবে, যে খবর সংক্ষিপ্ত হবে এবং সরল ভাষায় সকল শ্রেণীর মানুষের, এবার খবরের কাগজ বা আমরা যে সংবাদপত্র সবাই পড়ি, সমস্ত ধরনের মানুষ পড়ি, যার জন্য সমস্ত শ্রেণীর মানুষের বোধগম্য হবে এরকম একটা বিষয় থাকবে, তাই সেই রকম উপযোগী হতে হবে, এবং সেটাই যে পরিবেশিত হয় ওটা আমরা প্রতিবেদন বলছি। এবার এই কথাটা বলার আগে আমরা প্রাথমিকভাবে জেনে নিই যে এই যে প্রতিবেদন আমরা প্রধানত কত রকমের জানি, এটা আমরা একটু আলোচনা করে নিই। তো প্রতিবেদন আমরা যেগুলো আমাদের পরীক্ষায় আসে, প্রধানত যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হলো যে প্রতিবেদন একটা আছে সংবাদপত্রের উপযোগী, আর একটা হচ্ছে সম্পাদকীয়। এই দুই ধরনের প্রতিবেদনকে আমি আগে বলে নিই, তারপরে আরো বিভিন্ন রকমের প্রতিবেদন আছে, সেগুলো আমরা পরবর্তীতে বলবো। সংবাদপত্রের উপযোগী প্রতিবেদন কোনগুলি? যেগুলি ঘটনা ঘটছে, আজকালের মধ্যে ঘটছে বা কালকের মধ্যে ঘটেছে বা তারও আগে রিসেন্ট ঘটছে, সেই বিষয়গুলোর ঘটনা বর্ণনা হচ্ছে সংবাদপত্রের উপযোগী রিপোর্ট, প্রতিবেদন। এবার সম্পাদকীয়টা কি? সম্পাদকীয়টা হচ্ছে যে কোনো সাম্প্রতিক ঘটনা থাকবে, কিন্তু সেই সাম্প্রতিক ঘটনার একটা রেস ধরে বিভিন্ন রকমের আলোচনা থাকবে, বিশ্লেষণ ধর্মী আলোচনা থাকবে, সেটা আমরা সম্পাদকীয় অংশে আমরা দেখতে পাই। বেশ বড় ধরনের একটা পত্রিকা হয়,
তো যেরকম আমাদের পরীক্ষার উপযোগী যদি বলি, যদি শব্দ সংখ্যা উল্লেখ থাকে তো অবশ্যই সেই শব্দ সংখ্যাগুলো আমাকে মাথায় রেখে কতটা বড় হবে সেটা ঠিক করতে হয়। তো এই দুই ধরনের পত্রিকার কথা আমরা বলছি যেগুলো আমাদের পরীক্ষায় আসে, বাকিগুলো আমরা আলোচনা করার সময় যাব। তো এই ধরনের পত্রিকা যেটা এই প্রতিবেদন, সেটা কিন্তু আমাদেরকে তথ্য দিতে হবে, যেটা আমরা চোখে দেখছি সেটা বর্ণনা করছি ঘটনা পরম্পরায়। আর এইটা হচ্ছে যে একটু বিশ্লেষণ ধর্মী, লেখার দক্ষতা থাকতে হবে এবং জ্ঞানের গভীরতা দেখানোর জায়গা, সেখানে কিন্তু এই জায়গাটা সম্পাদকীয় রিপোর্টে আমরা পাই। এবার আমরা পরবর্তী জায়গাটায় যাই, যে এখানে আমরা বলছি যে রিপোর্ট কথাটির এক কথায় মানে হলো ঘটনার সহজবোধক প্রকাশ। এই যে কথাগুলো আমরা বলছি সেই কথাগুলো সবই কিন্তু প্রায় ঘটনাবহুল যে পত্রিকা আমার প্রতিবেদন, যেগুলো সংবাদপত্রের উপযোগী প্রতিবেদন, আমরা সেইগুলোর কথাই বলছি। যে যে রিপোর্ট কথাটির এক কথায় মানে হলো ঘটনার সহজবোধক প্রকাশ। যে কোনো ঘটনা ঘটবে, সেই ঘটনার হচ্ছে সহজেই আমি তুলে ধরবো, সহজ কথায় এবং স্পষ্টভাবে তুলে ধরবো, সেটা আর কি বলা হচ্ছে। যে অন্যভাবে বলা যায় রিপোর্ট লেখা মানে মানুষকে তথ্য দেওয়া আর যা তারা দেখেছে বা শুনেছে এইরকম একটা ঘটনার বর্ণনা আর কি বলতে পারি, যে ঘটে গেছে এরকম একটা ঘটনাকে আবার সুন্দরভাবে উপস্থাপন করা, সেটাও কিন্তু একটা রিপোর্টের কাজ। তো এটা আমরা মানুষকে তথ্য দিব, সেটা এবার এরকম একটা আমরা দেখতে পাই স্যাম্পল, যে পত্রিকাতে এরকম ধরনের থাকে। প্রথম ধাপ এগুলো আমরা দেখছি যে কি করতে হবে, দেখতে হবে ঘটনাটা, বিশ্লেষণ সংগঠন করতে হবে এবং রিপোর্ট তৈরি করার একটা বিষয় আর কি আমরা দেখছি। যে যেভাবে রিপোর্টগুলো তৈরি হয় এগুলো সব সেই এক একটা টুলস আর কি রিপোর্ট লেখার। এখানে বলা হচ্ছে একটি ভালো রিপোর্ট হলো সত্য, সরল, সংক্ষিপ্ত এবং সবার জন্য উপযোগী একটা রিপোর্ট হবে, যেটা সত্য হবে অবশ্যই, সেখানে কিন্তু কোনো কাল্পনিক বিষয় থাকবে না, ঘটেছে যেটা সেটা বলা হবে। সরল হবে, বিষয়টা তো আলোচনার ভাষাটা সরল হবে, সংক্ষিপ্ত হবে এবং সেই ঘটনাকে বর্ণনা করতে গিয়ে এমন আমি একটা বড় রিপোর্ট করে ফেললাম যে পড়তেই আমাদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে এবং পড়বে না এরকম হয়ে যায়। আর সবার জন্য উপযোগী হবে, যেন সবাই এটা পড়তে পারে, বুঝতে পারে সেটা। এবার রিপোর্ট কথাটা ইংরেজিতে রিপোর্ট, প্রতিবেদনকে ইংরেজিতে রিপোর্ট বলে, সেটা নিয়ে বলছি। সেটাকে আমরা যার প্রকৃত অর্থ বলা বা সম্পর্কিত তথ্যকে আবার ফিরিয়ে আনা, মানে যে ঘটনা একটা ঘটে গেছে সেটাকে আবার নতুন করে বলা। তো এইখানে রিপোর্ট কথার মানে হচ্ছে যে আবার বা পুনরায়, আর ফোর্ট কথার মানে হচ্ছে বহন করা। রিপোর্ট মানে পুনরায় বহন করা। যে অতএব এই রিপোর্টের অর্থ হচ্ছে যে কোনো ঘটনার তথ্যকে আবার ফিরিয়ে আনা, যে কোনো ঘটনা ঘটবে সেই ঘটনাকে আবার পুনর্নির্মাণ করা, এটা হচ্ছে রিপোর্টের কাজ। এই যে রিপোর্ট কথাটার মানে হচ্ছে যে বহন করা, সেটা আমরা বলছি এটি সহজেই বোঝা যায়। আর রিপোর্ট মূলত অতীতকালে ঘটে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রিপোর্টের ভাষা কিন্তু অতীতকালে হবে, মানে ঘটে গেছে সেই ঘটনাটার বর্ণনা করছি। তো সব সময় ঘটেছে, বলেছে, হয়েছিল, এই সমস্ত কথাগুলো আমরা বলবো। রিপোর্ট অতীতকালে কোনো ঘটনা তথ্যকে উপস্থাপন করার জন্য বলা হয়। আর এই যে পুনরায় বহন করা, এই যে এই পশ্চাতে বহন করার বিষয়ে এটা একটা ছবির মাধ্যমে বলেছে। রিপোর্ট কথাটা হচ্ছে রিপোর্ট। এবার রিপোর্ট লেখার কিছু ইতিহাস আছে, যে একদিনে তো আমাদের কোনো ঘটনা ঘটে যাচ্ছে না, পৃথিবীতে অনেক কিছু তার ব্যাকগ্রাউন্ড থাকে। তো সেরকম আমরা একটা রিপোর্টের ছোট ইতিহাস দেখে নিব। সেখানে আমরা দেখছি যে মেসোপটেমিয়া সভ্যতায় আমরা প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দের রিপোর্ট লেখার প্রাচীনতম প্রমাণ আমরা পাই। মেসোপটেমীয় মিশরীয় সভ্যতা যেগুলো, সেই মেসোপটেমীয় মিশরীয় সভ্যতায় আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রিপোর্ট লেখার প্রচলন ওখান থেকে পাওয়া যাচ্ছে। প্রকৃতপক্ষে প্রশাসনিক নথিপত্র সেখানটাই, আমরা যে এখন খবরের বা দৈনিক পত্রিকায় যেগুলো দেখি সেগুলো না,
পারপাসটা অন্য ছিল, তার প্রয়োজনটা অন্য ছিল। প্রশাসনিক বিষয়, রাজা বা তাদের যে সমস্ত শাসক তাদের বিভিন্ন বিষয় সেখানে লিপিবদ্ধ করত, সেইগুলো তখন প্রশাসনিক কাজের জন্য ছিল। ষষ্ঠ শতাব্দীর যে কথা বলি আমরা, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী, আমাদের ভারতবর্ষে যে 16 মহাজনপদের আমরা নাম জানি, বা বৌদ্ধ জৈন এই সমস্ত যে সময়টা, সেইখানে দেখছি যে ভারতে লেখার সূচনা হচ্ছে। এই সময়টায়। আর আবাসিক বিশ্ববিদ্যালয়ের জন্ম হচ্ছে নালন্দা, তক্ষশিলা, এগুলো আমরা নাম শুনেছি। এই জায়গাগুলোই আর কি এই ধরনের লেখা বা রিপোর্টের একটা প্রচলন হচ্ছে, যে সেখানে শিক্ষামূলক কিছু নথি তৈরি করার জন্য সেখানে কিন্তু রিপোর্ট তৈরি হচ্ছে। প্রাচীন সভ্যতায় রিপোর্ট লেখা মূলত শাসন ব্যবস্থা। প্রাচীন যুগের রিপোর্ট কি কাজে লাগতো? শাসন ব্যবস্থা, শিক্ষা, জ্ঞানের সংরক্ষণ, এই সমস্ত বিষয়ে রিপোর্ট লেখা হতো প্রাচীনকালে। যে শাসন ব্যবস্থা, কোনো শাসক তার শাসন ব্যবস্থাকে তুলে ধরার জন্য রিপোর্ট লিখতেন, বা শিক্ষা বিষয়ে যে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছবি দেখছি, এবং জ্ঞানের সংরক্ষণের বিষয়ে যে কোনো, যেমন আমরা শ্রুতির কথা জানি, যে বেদের নাম শুনে শুনে মনে রাখতে হতো। তো শুনে শুনে মানুষ কতদিন মনে রাখবে? পরবর্তী মানুষগুলো চলে আসবে, তখন সেই শোনা বিষয়টা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে হতে একেবারে মারাত্মক পরিবর্তন হয়ে যেতে পারে। তো সেইখানে আমরা দেখছি যে লেখার প্রচলন হচ্ছে, সেই লেখার কথাগুলো এইখানে রয়েছে। জ্ঞানের সংরক্ষণের বিষয়টা আছে। এবার মধ্যযুগীয় ইউরোপে কি ঘটছে, ইউরোপ মহাদেশে কি ঘটছে, সেটা হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন মঠের ভেতর পাণ্ডুলিপি লেখা এবং সংরক্ষণ করার বিষয় থাকছে। আচ্ছা, মধ্যযুগে ইউরোপে গির্জা এবং বিভিন্ন যে জায়গাগুলো ছিল সেখানে বিভিন্ন রেকর্ড সংরক্ষণ করে রাখা হতো, ধর্মীয় বিষয় যেগুলো গির্জাতে আর কি বিভিন্ন নথি রাখা হতো, সেই জায়গাগুলো বলা হচ্ছে যে রিপোর্টের প্রচলন সেখানে ছিল। রেনেসাঁসের যুগ আমরা জানি যে চতুর্দশ থেকে ষোড়শ শতকের মধ্যে হয়েছিল। আমরা ভ্যাটিকান সিটির নাম জানি, সেখানে একটা আর্কাইভের একটা নিদর্শন আছে, সেইগুলোই কিন্তু ভ্যাটিকান সিটির এই আর্কাইভের আমরা কথা জানি, যেখানে সংরক্ষণ রয়েছে বিভিন্ন নথি, সেগুলো কিন্তু বিভিন্ন রিপোর্টেরই নিদর্শন। তারপরে বর্তমান যুগে আমাদের এই বর্তমান আধুনিক ইউরোপের কথা বলি, যেটা সপ্তদশ এবং অষ্টাদশ শতকের ঘটনা। আমরা স্যার আইজাক নিউটন বা চার্লস ডারউইন, যত রকমের আমরা মডার্ন বৈজ্ঞানিক জানি, তাদের তো যত গবেষণা আছে সেগুলো তো কোনো না কোনো জায়গায় প্রতিবেদন হিসেবেই লেখা আছে। আমরা এমনিতে কোনো ইতিহাস বই যেগুলো পড়ি, সেই বইগুলোতে যে গদ্যের যেটা লেখা আছে ওটাও কিন্তু একটা ওই ধরনের লেখা। তো সেই তাদেরও কিছু প্রতিবেদন এখানে ছিল। নিউটনের মতো বিজ্ঞানী রবার্ট হুক তাদের গবেষণার যে রিপোর্টগুলো, সেগুলো কিন্তু এই রেকর্ডগুলো সেগুলো রিপোর্ট আকারেই লিখেছেন। রয়্যাল সোসাইটি ইংল্যান্ডের 1660 সালে যেটা তৈরি হয়েছিল, সেই জায়গাটার কথাও আমরা বলবো, সেখানেও কিন্তু রিপোর্টের একটা নিদর্শন পাই। আর বৈজ্ঞানিক আবিষ্কারের প্রতিবেদন এগুলো, ক্রিস্টোফার কলম্বাস, ডারউইন, ম্যাগেলান, এই যে কলম্বাসের নাম বলছি, যে কলম্বাস যে আবিষ্কারগুলো করেছিলেন ভৌগোলিক আবিষ্কার, সেইগুলোর তথ্যও কিন্তু রিপোর্ট আকারে লেখা আছে। তাদের যে অভিযান বা রিপোর্ট সেগুলোর কথা বলা হচ্ছে এখানে। এইভাবে কি হচ্ছে, গির্জার বিভিন্ন ঘটনা, আধুনিক যুগে বিজ্ঞানী এবং অনুসন্ধানকারীরা এবং বিভিন্ন আবিষ্কার, তাদের যে সংরক্ষণ, যে নথি সংরক্ষণ, সেইগুলো মানব সভ্যতার অগ্রগতিতে অবদান রেখেছে। তো এই ঘটনাগুলো, এইগুলো যদি লিপিবদ্ধ না থাকতো বা রিপোর্ট আকারে না থাকতো, আমরা কিন্তু আজকের দিনে অনেক কিছুই না জেনে থাকতাম অতীত ইতিহাসকে। তো সেটা একটা গেল। এবার আমরা দেখছি যে বিংশ শতাব্দী আধুনিক বিশ্ব, সেখানে সাংবাদিকতা কিরকম যাচ্ছে। সংবাদ প্রতিবেদন এখানে তো মারাত্মক রকমের একটা প্রভাব ফেলেছে। যে আধুনিক বিশ্ব যেটা, সেখানে আমরা জানি যে দুটো বিশ্বযুদ্ধ দেখেছে এই আধুনিক বিশ্ব, এবং আরো বিভিন্ন ঘটনার পরম্পরা রয়েছে, জটিল ঘটনা ঘটছে আধুনিক বিশ্বে। তো আমরা উপনিবেশবাদের কথা জানি, যে ব্রিটিশ তাদের গোটা পৃথিবী, যেখানে বলতে গেলে যে ওদের উপনিবেশে সূর্য অস্ত যেত না, এরকম এত বড় উপনিবেশ ছিল। সেই উপনিবেশবাদ, যুদ্ধ, বিভিন্ন বিশ্বযুদ্ধ, রাষ্ট্রের উদ্ভব হচ্ছে, তারপরে পুঁজিবাদী কমিউনিস্ট সমাজতন্ত্র, এই ধরনের বিষয়গুলো কিন্তু আধুনিক যুগে আসছে।
পুঁজিবাদ, ক্যাপিটালিস্ট, কমিউনিজম, তারপরে সোশ্যালিজম, এই কথাগুলো কিন্তু আমরা বর্তমান আধুনিক বিশ্বে কিন্তু পাচ্ছি। তো এইগুলো কি করছে, এমন বহুল গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো রিপোর্টের লেখার গুরুত্বকে অনেক বাড়িয়ে তুলেছে। তার যুদ্ধ, বিশ্বযুদ্ধ ঘটছে, সেখানকার ঘটনা বর্ণনা থাকবে, কমিউনিজমের অ্যাক্টিভিটিস, তারপরে বিভিন্ন রাষ্ট্রের উদ্ভব হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই যে রিপোর্ট লেখার গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে। তাই বিংশ শতাব্দীকে বলা হয় সাংবাদিকতার যুগ। তা বিংশ শতাব্দীকে সাংবাদিকতার যুগ বলা হচ্ছে কেন? যে এত বড় বড় ঘটনাগুলো ঘটছে এবং সংবাদপত্রের রিপোর্ট লেখার প্রয়োজনটা সব থেকে বড়, বেশি গুরুত্ব পেয়ে গেছে এই জায়গায়। যার জন্য এটা আমরা কিছু ঘটনার কথা বলতে পারি। আমাদের ভারতবর্ষের 1905 সালে যে স্বদেশী বাংলায় যে স্বদেশী আন্দোলন হলো, তারপরে বন্দে মাতরম পত্রিকা যে 1906 সালে, তারপর 1909 যুব ভারত, তারপরে আনন্দবাজার পত্রিকা 1919-এ, 1922-এর দ্য হিন্দু, দ্য টাইম ম্যাগাজিন, তারপরে 1931-এ হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এই ধরনের আমরা পেপারগুলো পাচ্ছি। বর্তমানে আমরা যে পত্রিকাগুলো, মূল্যবান পত্রিকা যেগুলো অস্তিত্ব টিকিয়ে রেখেছে সেই আধুনিক যুগের সূচনাকাল থেকেই, তো সেগুলো কিন্তু তারা এখন বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা প্রায় পেয়ে যাই এই পত্রিকাগুলোকে। তো এই যে দ্য হিন্দু, টাইম ম্যাগাজিন, তারপরে আনন্দবাজার পত্রিকা, এগুলোর কথা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না বর্তমান যুগে। এগুলো কিন্তু প্রতিবেদনের এক একটা বড় বড় জায়গা। এবার এই সমস্ত বিশ্বজুড়ে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন ঘটনা ঘটছে, অর্থনৈতিক, সাংবাদিকতারও বিশাল একটা অগ্রগতি ঘটছে। যে সমাজ যত জটিল হবে, সাংবাদিক তাদের প্রতিবেদনও কিন্তু ততই বিভিন্ন রকমের তৈরি করবেন। এবার পরবর্তী জায়গাটা আমরা দেখছি যে উপরে এই যে আলোচনাটা আমরা করলাম, সেটা থেকে দেখা যাচ্ছে যে কোনো ঘটনা যাই হোক না কেন, রিপোর্ট সবসময় ঘটনাকে নিয়ে হবে। এবার যখন আমরা সংবাদপত্রের কোনো রিপোর্ট বলবো, অবশ্যই কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনাকে নিয়ে কিন্তু সেই রিপোর্ট তৈরি হচ্ছে। এবার ঘটনা কত রকমের আছে? ঘটনা বিভিন্ন রকমের আছে, ভালো মন্দ ঘটনা আছে। যে ঘটনায় কোনো দুর্ঘটনা হতে পারে, কোনো ভালো সংবাদ হতে পারে, খারাপ সংবাদ হতে পারে। তো সেই ঘটনাগুলো নিয়ে রিপোর্ট, যেমন ভালো ঘটনাগুলো কি কি, আমরা কোনো বার্ষিক দিন, কোনো একটা উদযাপন করব, যে 15ই আগস্ট করতে পারি, বা গান্ধী জয়ন্তী করতে পারি, 2 অক্টোবর, এইগুলো বার্ষিক দিন উদযাপন করার বিষয়টা থাকছে। তারপরে বিদায় সংবর্ধনা থাকছে, তারপর রক্তদান শিবির, কুইজ প্রতিযোগিতা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু রিপোর্ট লিখতে পারি। তো এইগুলো ভালো ঘটনার কথা বলছি। এবার খারাপ ঘটনাগুলো কি? খারাপ ঘটনা, রাস্তা যে সড়ক দুর্ঘটনার কথা আমরা জানি, বন্যা, আমরা তো এখন বিভিন্ন সময় দেখতে পাই যে আসামে প্রচন্ড বন্যা হয় এবং হচ্ছে। ভূমিকম্পের কথা জানি, যে অগ্নিকাণ্ডের কথা, বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ অগ্নিকাণ্ড হয়ে যায়। আমাদের কলকাতাতে এক জতুগৃহের মতো বলা হয়। তো এই ঘটনাগুলো কিন্তু খারাপ ঘটনা। এইগুলো নিয়ে রিপোর্ট লেখা যেগুলো, সেগুলো খারাপ ঘটনার রিপোর্ট হয়ে থাকে, কিন্তু এগুলো রিপোর্ট। এবার রিপোর্ট লেখার সময় কি কি মনে রাখবো, কি কি বিষয়গুলো আমরা মনে রেখে রিপোর্ট লিখবো, সেটা আমাদের এবার আলোচনার বিষয়। যে একটা রিপোর্ট লিখতে বসলে সেখানে আমার কি কি মনে রাখা উচিত। তো প্রথমে হচ্ছে যে একটি অনুচ্ছেদে নয়, অনুচ্ছেদ কিন্তু মানে প্যারাগ্রাফ একটা করলে হবে না, কয়েকটা প্যারাগ্রাফে বিষয়টা বুঝাতে হবে। তাহলে একটি অনুচ্ছেদ নয়, অনেকগুলো লিখতে হবে, একাধিক অনুচ্ছেদ লিখতে হবে। আর নিজের শব্দ ব্যবহার করতে হবে, যে আর প্রশ্নের শব্দ ভান্ডার এড়িয়ে যেতে হবে। আমরা পরীক্ষায় যে শব্দ ভান্ডারটা প্রশ্ন পাই, সেই জায়গাটা না ব্যবহার করে আমরা আমাদের নিজস্ব শব্দগুলো ব্যবহার করব, এবং প্রশ্ন এবং অনুচ্ছেদগুলো অনেকগুলো দেওয়ার চেষ্টা করব। আর সব সময় অতীতকালকে আমরা ব্যবহার করব। প্রতিবেদন মানে কোনো ঘটনা ঘটে গেছে এমনটা না যে ভবিষ্যতে ঘটবে সেটার আমি প্রতিবেদন করছি, এটা কিন্তু সংবাদপত্রে এইরকম ধরনের প্রতিবেদন কিন্তু আসে না বা লেখাও হয় না। যেটা ঘটেছে সেটা মানে সবসময় অতীতকালে হবে, পাস্ট টেন্সে হবে। তো যে ঘটনা ঘটে গেছে এমন বর্ণনা করা, তার জন্য আমরা এটা করি। আর বিস্তারিত বিবরণ করতে হবে। কি বিস্তারিত বিবরণ করতে হবে? সেটা হচ্ছে যে ঘটনাটা কি কি ঘটেছিল, কখন ঘটেছিল, কি ঘটেছিল, কখন ঘটেছিল, কোন জায়গায়, জায়গাটা অবশ্যই মনে রাখতে হবে যে জায়গা কোথায়, এবং কে ঘটাচ্ছিল, কারা জড়িত আছে। মানে এই ঘটনাটা যদি কোনো দুর্ঘটনা
হয়ে থাকে, সেই অগ্নিকাণ্ডে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, এরকম কে লাগিয়েছে বা কিরকম এরকম ব্যক্তির কারা জড়িত আছে যদি নাম থাকে সেগুলো আমরা উল্লেখ করতে পারি। আর কিভাবে ঘটলো ঘটনাটা, ভালো ঘটনা হোক বা খারাপ ঘটনা হোক, যাই হোক সেটা কিভাবে ঘটলো, তাহলে এই প্রশ্নগুলো আমার মধ্যে থাকবে। হোয়াট, হোয়েন, ওয়্যার, হু, হাউ। এই যে আমরা ইংরেজিতে এই যে WH কোশ্চেন গুলো পাই, হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হাউ, এই কথাগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, দিয়ে রিপোর্টটা লিখতে হবে যে কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কে ঘটিয়েছে বা কিভাবে ঘটেছে, এই কথাগুলো। তারপরে সবসময় প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। প্যাসিভ ভয়েস সবসময় কিন্তু অ্যাক্টিভ ভয়েস নয়, এটা প্যাসিভ ভয়েস। ওখানে ঘটেছিল, ওখানে হয়েছিল, এই ধরনের কথা বলা হয়, যে সংবাদপত্রে প্রকাশ বা তাদের দ্বারা জানা গেছে, স্থানীয় সদস্যদের দ্বারা জানা গেছে, এই ধরনের শব্দ প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে। আর শব্দ ভান্ডারের কথা বলে দিলাম, যে শব্দ ভান্ডার কিন্তু নিজস্ব শব্দ ব্যবহার করতে হবে এবং খুব সহজ সরল শব্দ ব্যবহার করতে হবে। এবার একটি ভালো রিপোর্ট লেখার মূল নীতি কি কি, সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত, পরিষ্কার হতে হবে। যে রিপোর্টটা আমি যখন লিখবো, আমার রিপোর্ট অযথা জটিল করে লাভ নেই এবং দীর্ঘ করে লাভ নেই, এবং আমি যে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ জানি এই সমস্ত জানারও কোনো দরকার নেই, শব্দের পাণ্ডিত্য দেখানোর দরকার নেই। আমার শব্দ হবে খুব সহজ সরল পরিষ্কার, এবং আমার বক্তব্য খুব পরিষ্কার থাকবে। এটা স্পষ্ট, সংক্ষিপ্ত, এই সমস্ত কথাগুলো বলা উচিত, সরলভাবে উপস্থাপন করা উচিত, জটিলভাবে না। কালের ব্যবহার, কাল ব্যবহার, রিপোর্ট সবসময় পাস্ট টেন্সে হবে, এটা এখনই বললাম। যে ঘটনা যেহেতু অতীতে ঘটে গেছে, তাই অতীতের বিষয় এখানে থাকবে। ভাষার ধরন কি থাকবে, প্যাসিভ ভয়েস থাকবে, লেখা উচিত, এবং ভাষার সুর যথেষ্ট গুরুতর সহকার, পেশাদার এবং নিরপেক্ষ ভাষা হতে হবে। যে ভাষার মধ্যে যে কোনো যেন রাজনৈতিক জটিলতা এসে না যায়, যে এমন কোনো কথা বলে দিলাম যে একটা সমালোচনা হতে শুরু করলো, এরকম না। কোনো রাজনৈতিক দলের বা কোনো মানুষের পক্ষপাতিত্ব হয়ে রিপোর্ট লিখলে হবে না, সেখানে কিন্তু নিজেকে নিরপেক্ষ থাকতে হবে, নিরপেক্ষভাবে রিপোর্টগুলো লিখতে হবে। উদ্দেশ্য বাস্তবতা কি, আমার রিপোর্ট লেখার উদ্দেশ্যটা কি? প্রথম কথা, এর উদ্দেশ্যটা হচ্ছে যে একটি রিপোর্ট অবশ্যই প্রমাণ এবং তথ্যের উপর ভিত্তি করে হবে। প্রমাণ থাকবে, এবং সেই প্রমাণের উপর কি কি তথ্য আমি পাচ্ছি, স্থানীয় কিছু কিছু মানুষের যে বক্তব্য বা ঘটনা পরম্পরা, যা যা হবে, স্থানীয় যে ঘটনা ঘটেছে সেই লোকালিটি বেসিসে যা যা ঘটছে, সেগুলো আমরা প্রমাণ হিসেবে যা পাবো সেটাই লিখবো। ব্যক্তিগত মতামত নয়, যে আমি আমার ব্যক্তিগত মতামত দিয়ে দিলাম যে এখানটাই আমি চোখে দেখতে পেয়েছি একটা বদমাশ লোক সেটা এটা করেছে, এই সমস্ত আমার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার দিলে চলবে না। যে ওখানে স্থানীয় মানুষেরা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের মুখ থেকে শোনা, যে শুনতে পাওয়া গেল, বা তারাই বললেন তাদের বক্তব্য, যে ওই ধরনের একটা মানুষ বা একজন ব্যক্তি আততায়ী এই ঘটনা ঘটিয়েছে, এই ধরনের কথাবার্তা বলতে হবে। অপ্রয়োজনীয় আবেগ বা মুক্তিহীন ভাষা, এই সমস্ত কথাবার্তা আবেগ টাবেগের দিয়ে বলা যাবে না। কারণ হচ্ছে আমরা ঘটনা যা চোখে দেখছি তাই বর্ণনা করছি, কোনো সাহিত্য লিখছি না, সাহিত্য দিয়ে ইমোশন বা কবিতা লিখছি না। এই সমস্ত জায়গাগুলো আমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে এইগুলো ছিল আমাদের রিপোর্টের একটা রিপোর্ট লিখতে গেলে যে যে মূল নীতিগুলো। আর একবার বলে দিই, যে সংক্ষিপ্ত হতে হবে, অতীতকাল ব্যবহার করতে হবে, প্যাসিভ ভয়েস হবে, প্রমাণ ভিত্তিক হতে হবে, আর নিরপেক্ষ ভাষা ব্যবহার করতে হবে। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু একটা রিপোর্ট লেখার মূলনীতি হিসেবে দেখছি। এবার কত রকমের রিপোর্ট আছে আমরা একটু দেখে নিই। রিপোর্ট তো অনেক রকমের আছে, সেগুলো দেখি, যে ভ্যারাইটিস রিপোর্ট কিগুলি আছে। একটা হচ্ছে যে নিউজ রিপোর্ট, আর যে খবরের পেপারে যেটা পড়ে সেটা আমরা যে যা ঘটছে সেগুলোর বর্ণনা থাকে। আরেকটা হচ্ছে যে মেডিকেল রিপোর্ট, যে আমরা যে কোনো সময় যে ডাক্তারবাবু যে আমাদেরকে টেস্ট করতে বলেন, সেই টেস্ট করে কিন্তু একটা রিপোর্ট পাওয়া যায়। সেখানে কিন্তু মেডিকেল রিপোর্টে কিন্তু কোনো ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সংক্ষেপ একটা উপস্থাপন থাকে, যে সংক্ষিপ্ত কিছু বর্ণনা, যা 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 টেস্ট করবে একটা শরীরের, সেখানে মেডিকেল রিপোর্টে আমরা পাই। তারপরে ঘটনাক্রম রিপোর্ট, কোনো দুর্ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা, এই বিষয়গুলো কিন্তু এই ঘটনাক্রম রিপোর্টের মধ্যে পাই।
অ্যাক্সিডেন্টাল ঘটনা সেগুলো আমরা পাই। আর অনুসন্ধানমূলক রিপোর্ট, এটা কিন্তু আমরা গবেষণাধর্মী কিছু বিষয়, যেমন আমরা দেখেছি যে আমাদের প্রত্নতাত্ত্বিক যে সমস্ত, তারা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলি বা দয়ারাম সাহানি বলি, তারা যে হরপ্পা নিয়ে মহেঞ্জোদারো নিয়ে কাজ করেছেন, সেখানে কিন্তু গবেষণালব্ধ যা যা পেয়েছেন সেগুলো রিপোর্ট আকারে তারা লিখেছেন। তাহলে গবেষণা করে গোপন তথ্য উন্মোচন করা, এইগুলো কিন্তু একটা অনুসন্ধানমূলক রিপোর্টের মধ্যে পড়ে। ব্যবসায়িক রিপোর্ট, বিজনেস রিপোর্টে যে ব্যবসার পারফরমেন্স কেমন আছে, বাজারের প্রবণতা কেমন, কৌশল বিশ্লেষণ, এই সমস্ত বিষয়ে ব্যবসায়িক রিপোর্ট আমরা পেশ করে থাকি। গবেষণা রিপোর্ট, যে বৈজ্ঞানিক গবেষণা, বিভিন্ন গবেষক আছেন তারা যে বিভিন্ন রকমের নতুন নতুন উদ্ভাবন ক্ষমতা দেখাচ্ছেন, সেই সমস্ত নতুন আবিষ্কারগুলো তাদের যে তুলে ধরা একটা রিপোর্টের মাধ্যমে যখন তুলে ধরবেন, আমরা কিন্তু সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবো এবং সেটা একটা রিপোর্ট, সেটাও কিন্তু একটা গবেষণামূলক রিপোর্ট প্রতিবেদনের মধ্যে পড়ছে। তারপরে আমরা দেখব যে কিছু স্যাম্পল দেখে নিই যে রিপোর্ট কিরকম কিরকম হয়। এখানে আমরা একটা নিউজ রিপোর্টের স্যাম্পল দেখছি। যে এখানে নিউজ রিপোর্ট বলতে কি বুঝছি, সেটা হচ্ছে যে বিহার থেকে বাংলা কিভাবে এসআইআর ভোটার তালিকাকে নতুন ভাবে বদলাচ্ছে, কাজের পদ্ধতি নিয়ে গভীর বিশ্লেষণ। এটা হচ্ছে একটা রিপোর্টের, একটা নিউজ রিপোর্টের, হচ্ছে একটা সংবাদপত্র রিপোর্টের প্রতিবেদনের একটা উদাহরণ, যে কেমন ভাবে সেটা শিরোনাম ব্যবহার করে এবং সেটা লেখার যে এই যে প্যাটার্নটা, সেটা একটা, আর এরকম ভাবে একটা রিপোর্ট লিখতে হয়। তারপরে আমরা তদন্তমূলক রিপোর্ট, যে কোনো একটা ঘটনা ঘটছে, যেমন দিল্লি গাড়ি বিস্ফোরণের রহস্য, AK-47 কেনা হয়েছিল 5 লক্ষের বেশি দামে, বিস্ফোরকে ব্যবহৃত ফ্রিজার। তো এটা একটা ঘটনা, তদন্তমূলক ঘটনা, একটা ক্রাইম, সেই সেই ক্রাইমটা নিয়ে যে তদন্ত হবে, সেই রিপোর্টের কথা এখানে বলা হচ্ছে, যে দিল্লি গাড়ি বিস্ফোরণের ঘটনা। তারপরে এখানে একটা মেডিকেল রিপোর্টের কথা বলছি, স্যাম্পল মেডিকেল রিপোর্ট কেমন হয়। এখানে আমরা একটা প্যাথোলজি থেকে রিপোর্ট নিব, যত রকমের সব আছে আমাদের শরীরে, যে যত রকমের আছে, বিলিরুবিন বলি বা বলি, আমাদের সুগার লেভেল বলি, বিপি বলি, যত যা আছে সমস্ত কিছু রিপোর্টে এখানে থাকে এবং তার একটা বড় রকমের চার্ট আমরা পেয়ে থাকি। এবং ডাক্তারবাবু এই রিপোর্ট দেখেই কিন্তু আমাদের শরীরে কি প্রবলেম, কি ভালো মন্দ এবং কি ওষুধ দিতে হবে, এই সমস্তগুলো করে থাকেন। তা এটা আরেকটা গবেষণামূলক রিপোর্ট, সেটা যে ক্যান্সারের নিরাময়, একজন নতুন গবেষক তিনি গবেষণা করছেন এবং mRNA ক্যান্সার ভ্যাকসিনের ইঁদুরের টিউমার দূর করে দিল, সার্বজনীন চিকিৎসার আশা। এই ধরনের আমরা একটা নতুন উদ্ভাবনী কিছু পেলাম, যে একটা নতুন রোগ, সেই রোগটার একটা নতুন ওষুধ তৈরি হয়েছে, তো সেটা নিয়ে রিপোর্ট তৈরি হচ্ছে। তো আমরা এই ধরনের একটা গবেষণামূলক রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, যে এইরকম গবেষণাধর্মী রিপোর্ট হয়। তারপর এখানে আমরা একটা ব্যবসার রিপোর্ট দেখছি, বিজনেস রিপোর্ট। বিজনেস রিপোর্টটা কেমন, এটা একটা স্যাম্পল। অক্টোবর মাসে ভারতের ব্যবসায় ঘাটতি কেন বাড়লো, বিশ্লেষণ। অক্টোবর মাসে ভারতে ব্যবসার ঘাটতি বেড়ে গেছে, এই বিষয়ে একটা রিপোর্ট এখানে। এই রকম ধরনের আমরা রিপোর্ট, যেটা ব্যবসায়িক রিপোর্ট, সেটা আমরা পেয়ে থাকি। আর এটা কোনো ঘটনার রিপোর্ট, সেটা হচ্ছে দিল্লি গাড়ি বিস্ফোরণ, বিস্ফোরক সহ চিকিৎসক গ্রেপ্তার। এই ঘটনার রিপোর্ট আমরা দেখছি যে যে এই ঘটনা, এই বিস্ফোরক সহ চিকিৎসক গ্রেপ্তার হচ্ছেন। এবার এই ঘটনাটা যখন ঘটছে, একজন কেউ গ্রেপ্তার হচ্ছেন, তার যে রিপোর্টটা তৈরি করতে হবে, ঘটনাবহুল রিপোর্ট একটা। তো এইগুলো হচ্ছে কিছু স্যাম্পল রিপোর্ট দেখানো হলো, যেগুলো আমরা সংবাদপত্রে পেয়ে থাকি, এরকম ভ্যারাইটিস রিপোর্ট। এবার রিপোর্ট লেখার কৌশল, কেমন কৌশল অবলম্বন করলে একটা রিপোর্ট হবে, আমরা কিন্তু এই জায়গাটা খুব ভালো করে জানবো। কারণ হচ্ছে যে আমাদের পরীক্ষক যারা আছেন, তারা কিন্তু এই জায়গাটা খুব ভালো করে দেখেন, যে আমি সবকিছু রীতিনীতি মেনটেন করতে পারছি কিনা, আমার কত ভালো রিপোর্ট হলো, পুরোটা উনি যে এক্সামিনার, যে পরীক্ষার খাতা দেখেন, তার পক্ষে দেখা সম্ভব হবে না বা দেখেও না। তো উনি যেটা দেখেন সেটা হচ্ছে যে স্ট্রাকচারটা দেখেন, উনি সবকিছু মেনটেন হচ্ছে কিনা, আদৌ সবকিছুর না একটা দেখে মনে হয় যে এটা চিনতে পারার বিষয়। যেমন লাল রঙকে আমরা দেখে বুঝতে পারি, লাল, নীল রঙকে দেখে বুঝতে পারি নীল,
তো এটা কি আদৌ কোনো সংবাদপত্রের একটা রিপোর্ট হয়েছে? এটা যে একটা চেহারা পরিকাঠামো, সেটা কি আমরা বুঝতে পারছি বা বুঝাতে পারছি এক্সামিনারকে? এইটা আমাদের মনে রাখতে হবে, এবং সেটা করতে গেলে কি করতে হবে, এগুলো আমাকে ভালো করে জানতে হবে। সাধারণত একটি রিপোর্টের 3টি অংশ থাকে। একটা হেডিং থাকে, মানে শিরোনাম থাকবে, তারপরে একটা প্রথম অনুচ্ছেদ থাকবে, দ্বিতীয় অনুচ্ছেদ, তৃতীয় অনুচ্ছেদ, এই সমস্ত থাকবে। তারপরে একটা উদাহরণ দিয়ে থাকবে, এবং কনক্লুশন পরে থাকবে। তো এই ধরনের আমরা এই 3টা অংশ আমরা দেখতে পাচ্ছি। হেডিং হলো রিপোর্টের শিরোনাম, যেটাতে মানে এই যে আমরা একটা হেডিং এর কথা বলছি, এটা দিল্লিতে গাড়ি বিস্ফোরণ এবং বোমাসহ ডাক্তার গ্রেপ্তার, এটা কিন্তু একটা খবরের হেডিং। হেডিং এমন হবে যাতে খবরটা কি হতে পারে তার একটা আভাস থাকবে, এবং খবরের প্রতি আমার একটা টান থাকবে যে আমি না পড়ি ঘটনাটা কি। তো হেডিং এই জন্য আমাদের খুব দরকার হয়ে যায়। এটি মাঝখানে রাখা হয়েছে, আর এটা বড় অক্ষরে লেখা থাকে। এবার আমরা যেহেতু বাংলায় লিখছি, তাই বড় অক্ষরটা আমাদের এখানে দরকার হবে না। ইংরেজি রিপোর্ট যখন আমরা লিখবো, তখন সেটাকে ক্যাপিটাল লেটারে লেখা, সেটা বাঞ্ছনীয়, সেটা বলা হচ্ছে। আর এন ব্যবহার এই আর্টিকেলের, ওইটা ইংরেজির থেকে এসেছে। আর আমরা এই ফুল স্টপ বলতে আমরা যে দাড়ির ব্যবহার, যেটা আমরা দাড়ি, সেটা কোনো পূর্ণচ্ছেদ ব্যবহার করা যাবে না। সেটা হচ্ছে হেডিং এর ক্ষেত্রে। কিন্তু হেডিং এ পূর্ণচ্ছেদ বা এই ধরনের কোনো দাড়ি এখানে কিন্তু নেই। এইটাই বলা হচ্ছে যে দাড়ি ব্যবহার করা যাবে না। আর একটা সংক্ষিপ্ত এবং পাঠকের দৃষ্টি আকর্ষণ করার মতো হতে হবে। অবশ্যই একবারে 4 লাইন ধরে আমি একটা হেডিং দিয়ে দিলাম, এই রকম করলে তো হবে না। একটা হেডিং ছোট হবে, এবং যাতে পাঠক খুব সহজেই তার দৃষ্টি আকর্ষণ হয়, সেই বিষয়টা আমাদের খেয়াল রেখে হেডিংটা দিতে হবে। হ্যান্ডি ক্যাচি হেডিং দিতে হবে। তারপরে রিপোর্টের শিরোনামকে বলা হয় রিপোর্টের মুখচ্ছবি। আমরা জানি যে আমরা সবসময় মুখটাকে বেশি যত্ন নিই, এবং সেটাকে ভালো রাখার চেষ্টা করি, যে আমাদের সবসময় মুখটা সামনে আসে, এবং এটা দেখে অনেক কিছু বিষয় নির্ভর করে। সেটাই হচ্ছে যে মুখ, এই যে আমরা মুখে অনেক কসমেটিক্স নিয়ে থাকি, আমাদের গোটা শরীরে যতটা যত্ন না নিই, তার থেকে অনেক বেশি যত্ন নিই, কসমেটিক্স ইউজ করি মুখের জন্য। তো সেই রকম সংবাদপত্রের রিপোর্টে যে আমরা হেডিং দিব, সেই হেডিং এ কিন্তু অনেক যত্ন সহকারে সেটা আমাদের করতে হবে। শরীর সবচেয়ে আকর্ষণীয় জায়গা, ওটা বললাম। আর দিল্লি কার বিস্ফোরণ, এইটা আর কি একটা হ্যান্ডি ক্যাচি, একটা সুন্দর হেডিং এর কথা বলছি, যেটা দেখলে আমাদের মনে পড়ছে। তারপরে সংবাদদাতার বিশ্লেষণ। এবার তারপরে আসছে কি একটা, যে সংবাদ দিবেন, যে এই রিপোর্টটা লিখছেন, তার কথা আসবে। তার এই যে করেসপন্ডেন্ট বা সংবাদদাতার বিবরণ সেখানে থাকবে। শিরোনামের এই আর একটা জায়গা, সেখানে শিরোনামের ঠিক নিচে সামান্য ডান দিকে সাজানো ভালো লেখকের কালি কপি এর বাম দিকে রাখা উপঞ্ছন্দ। এবার এই জায়গাটা হচ্ছে যে লেখকের, যে আমি জায়গাটা লেখকের নাম বা করেসপন্ডেন্ট ডিটেলস দিব, সেই জায়গাটার কথা বলেছে, যে হেডিং এর পরে কি লেখা যায়। এইগুলো স্থান, তারিখ, এগুলো সব আমরা ব্যবহার করব। যে কোন জায়গায় ঘটেছে সেই স্থানটার ঘটনা বলবো, এবং কত তারিখে ঘটেছে সেটা বলবো। এগুলো প্রথম প্যারাগ্রাফের বিষয়, যেখানে আমরা লিখলাম। এই যে এইভাবে শিরোনামের পরে, এই যে বহরমপুর 15 মার্চ, 15 মার্চ, কিন্তু 15ই আমরা দিব না, হস্যই ব্যবহার করব না এখানে। খুব সাধারণভাবে 15 মার্চ, বহরমপুর 15 মার্চ, এই কথাগুলো আমরা ব্যবহার করব। তারপরে এই যে এই বিন্যাসে তারিখ যেটা আমরা দিব, এইরকম করে তারিখ না, এই যে এইটা কিন্তু দেওয়া যাবে না, এটা ভুল। এইভাবে তারিখটা দিতে হবে, 15 মার্চ। আর কখনোই সাল উল্লেখ করব না। সাল উল্লেখ করাটা রিপোর্টে কিন্তু প্রয়োজন নেই, কারণ আমাদের সাল উপরে লেখাই থাকে, এবং সেটা বিষয়। তাহলে স্থান থাকবে, তারিখ থাকবে, মাস থাকবে, এই সবগুলো থাকবে। এই যেমন এরকম, এটা দিয়ে স্টার্ট, প্রথমে থাকবে শিরোনাম, তারপরে এই শুরু, তারপরে লেখা শুরু, এখান থেকে প্রথম প্যারাগ্রাফটা স্টার্ট হলো। তাহলে এইগুলো পরপর আমরা তারিখ এইগুলো দিয়ে আমরা স্টার্ট করি। তাহলে এইগুলো গেল। প্রথম যে শুরু, একটা রিপোর্টের প্রথম শুরুটা আমরা করলাম প্রথম অনুচ্ছেদে। তাহলে এইগুলো হচ্ছে যে প্রথম অনুচ্ছেদকে বললে সূচনা অনুচ্ছেদ বলা হচ্ছে, যে তো ঘটনাটা সংক্ষিপ্ত বিবরণ থাকবে, যে প্রথমে ঘটনাটা কি একটা এক ঝলকে
প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমরা বলে দিতে পারবো। সেটা কিন্তু 50 থেকে 60 শব্দের মধ্যে, 60টি শব্দের মধ্যে থাকবে। সেখানে শুধু শিরোনাম, কপি আর কয়েকটি প্রয়োজনীয় শব্দ পছন্দযোগ্যে যোগ করে দিতে হবে। এই সমস্ত ঘটনাগুলো বলছে। এবার এইখানে কি, সেটা কি ঘটেছিল, কোথায় ঘটেছিল আর কখন ঘটেছিল, এই কথাগুলো এখানে ব্যবহার করতে হবে। এই তিনটে বিষয় আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। আর এইভাবে বহরমপুরে স্টাম্পেডে 2 জনের মৃত্যু এবং 14 জন আহত, যে বহরমপুরে একটি পদপিষ্টের ঘটনা ঘটেছিল, সেখানে পায়ে চাপা পড়ে কিছু মানুষ মারা গেছে, সেই বিষয়ে সংবাদ তৈরি করছে। এবার বিশেষ সংবাদদাতা, এবার তারপরে বহরমপুর, মার্চ 21শে মার্চ দিয়ে তারপরে লেখাটা শুরু হচ্ছে। এইটা হচ্ছে কোথায় ঘটেছিল বলা হলো, যে কখন ঘটেছিল সেটা বলা হচ্ছে, যে স্ট্যাম্পেডের মতো বিস্তারিত এইটা ফুট ব্রিজের কথা বলা হচ্ছে। আর কোথায় ঘটেছিল, যে বহরমপুর রেলওয়ে স্টেশন কাছে দুপুরে ঘটেছিল। দুপুর বেলায় ঘটেছিল, কখন বলতে গেলে দুপুর এবং বহরমপুর স্টেশনের কাছে ঘটেছিল। এই ধরনের কথাগুলো কিন্তু এই যে কখন ঘটেছিল, কোথায় ঘটেছিল, এইগুলোর উল্লেখ রয়েছে। তারপরে দ্বিতীয় অনুচ্ছেদের কি হবে, সেকেন্ড প্যারাগ্রাফে কি হবে, যে ঘটনা ঘটেছিল, যেখানে আপনি ঘটনাগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করবেন। সেকেন্ড প্যারাগ্রাফে ঘটনাটা বিস্তারিত বর্ণনা করে, কেন ঘটলো, ঘটনাটা কেন ঘটলো, নিশ্চয়ই কিছু একটা ফল্ট ছিল, বা কোনো একটা ভালো ঘটনা যদি হয় তাহলে সেটা কেন, সেটা হয়তো পারে কারো স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর সেখানে রক্তদান শিবির হয় বা ইত্যাদি, এরকম ঘটনা ঘটেছে, কিভাবে ঘটলো ব্যাখ্যা করতে হবে। এবারে পেট বা চর্বি, আচ্ছা এইটা হচ্ছে মানবদেহে, আমাদের শরীরে যেমন শরীর অংশটা, বডির কথা বলা হচ্ছে, বডি যেমন আমাদের বড় হয়, শরীর বড় হয়, সেরকম এই জায়গাটাও কিন্তু অনেক বড় হবে, এবং সেটা প্রায় 80 থেকে 100টা শব্দ থাকা বাঞ্ছনীয়। 80 থেকে 100টা শব্দ থাকা কিন্তু এখানে বাঞ্ছনীয়, সেটাই বলা হচ্ছে। এবার এই ঘটনাগুলো আমরা দ্বিতীয় অনুচ্ছেদের মধ্যে বলছি। এবার ঘটনা ঘটেছিল দুটি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, এই বিষয়ে থাকতে পারে একটা নাগাদ, এই কথাগুলো আমরা স্টার্ট করছি, ঘটনার বিবরণ দিচ্ছি, যতটা বড় করা যায়, মানে সংক্ষিপ্তের মধ্যে সেটা আমরা এক্সপ্লেন করে বলে দেব সেটা। এবার তৃতীয় অনুচ্ছেদে কি, যে এই অনুচ্ছেদে আমরা পদক্ষেপগুলি কি নিলাম, এখানে কি কি পদক্ষেপ নেওয়া হলো, যে কোন কোন ভিআইপি এলেন, যে কোনো ঘটনা যদি দুর্ঘটনা ঘটে, যদি এই বহরমপুরের স্টাম্পেডের ঘটনাটা, সেখানে কোনো ভিআইপি যারা আসছেন, যে নেতা মন্ত্রী কারা আসছেন নাকি সে জায়গা দেখতে, সেটা সমাধান কি তারা বের করছে, যে এখানে কি করা যাবে, আবার নতুন কোনো সংস্কার করছেন নাকি, সেটা একটা বিষয়। আর বর্তমান পরিস্থিতি, সেই সিচুয়েশনটার কথা বলা থাকবে, যে বর্তমান সিচুয়েশনটা কি, পরিস্থিতি কি, সেটা এখানে বলা থাকবে। তাহলে তৃতীয় প্যারাগ্রাফে এই তিনটা বিষয় থাকবে, ভিআইপি আগমন, কি পদক্ষেপ নেওয়া হলো, বর্তমানে কি পরিস্থিতি আছে সেটা, বর্তমান পরিস্থিতিকে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এটা বর্তমান পরিস্থিতি, যদি স্ট্যাম্পেড স্টেশনের ধারে হয়ে থাকে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক পরিষেবা পুনরায় চালু করা হয়েছে, এই ধরনের কিছু কথা বলতে হবে। এটা গেল তৃতীয় অনুচ্ছেদের বিষয়। আমরা যাব গঠনমূলক ফরম্যাট, একটি রিপোর্টের সঠিক গঠন থাকা উচিত, এবং সেই কথাটাই বলা হচ্ছে, যে সে কি থাকবে, হেডিং থাকবে, প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ, এই সমস্ত কথা, এই যে টাইটেল থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, বডি থাকবে এবং কনক্লুশন থাকবে, সেগুলো কিন্তু ঠিকঠাক করে দিতে হবে। হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হোয়াই, হাউ, এই কথাগুলো যেন ঠিকঠাক বর্ণনা থাকে, এগুলো আমরা আলোচনা করলাম একটু আগে। 3 নম্বর প্যারাগ্রাফে এই রিপোর্টে একাধিক অনুচ্ছেদ থাকা উচিত। যদি ঘটনাটা জটিল হয় তো একাধিক প্যারাগ্রাফ থাকবে, সেখানে ছোট ছোট প্যারাগ্রাফে এক একটা বিষয় তুলে ধরা হবে। এবার সারসংক্ষেপে, একটি ভালো রিপোর্ট হতে গেলে সঠিক গঠন হতে হবে, আর একাধিক অনুচ্ছেদ তৈরি করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমাদের রাখতে হবে। আর এই যে 5টা WH কথা বলা হচ্ছে, যে 1 2 3 4 5, এই যে 5 6 যে WH কথাগুলো, ডাব্লু এবং প্রথম এই, মানে কেন, কোথায়, কখন ঘটেছিল, এই প্রশ্নগুলো যেন উত্তর থাকে, এই বিষয়টা বলা হলো। এবার রিপোর্টের কাঠামো, মানে শিরোনামের কথা, এইগুলো একটা আমরা দেখতে পাচ্ছি, যে একটা বিষয়, একটা ট্রিক্স হিসাবে আমরা মনে রাখতে পারি। একটা প্রথমটা হেডিং,
তারপরে স্টাফ রিপোর্টের কথা বলা হচ্ছে, তারপরে প্যারাগ্রাফ স্টার্ট হচ্ছে, প্যারাগ্রাফ সেকেন্ড টু, এই যে WH কোশ্চেন গুলোর কথা বলা হচ্ছে, এই ধরনের কিছু ওইখানে ট্রিক্স রয়েছে। এইটা স্থান, তারিখ, মাস, এইসব বিষয়গুলো থাকবে প্রথম প্যারাগ্রাফে। দ্বিতীয় প্যারাগ্রাফে যে ঘটনাগুলো বললাম সেগুলো কেমন ভাবে হয়েছে, এবং তৃতীয় প্যারাগ্রাফে এখানে ভিআইপিদের আগমনের বিষয় থাকবে। এই বিষয়গুলো আমাদের প্যারাগ্রাফের মধ্যে থাকবে রিপোর্টের মধ্যে। এবার রিপোর্টের বিষয়বস্তু অতীতকালে লেখা উচিত, এটা প্রথমেই বললাম। ব্যক্তিগত অনুভব থাকবে না, আর বিভিন্ন চিহ্ন ব্যবহার করা যাবে না। এই যে আমরা যেগুলো দেখছি যে এক্সক্লেমেটরি সাইন, এটা ইউজ করা যাবে না। আমরা বা আমি ব্যবহার করা যাবে না। এই ধরনের কথাগুলো যা ফার্স্ট পার্সন ব্যবহার করা যাবে না, যে আমরা বা আমি, এই সমস্ত কথা রিপোর্টের মধ্যে বলা যাবে না। তারপরে এবার এইটা তো গেল, আমরা এতক্ষণ যেটা বললাম সেগুলো কিন্তু একটা ওই আমাদের সংবাদপত্রের উপযোগী রিপোর্টের কথা বললাম। এবার আরেকটা রিপোর্ট, যেটা আমরা প্রথমেই শুরু করেছিলাম যে দুই রকমের রিপোর্ট হয়, তো সেই সংবাদপত্রে যে সম্পাদকীয় রিপোর্ট যেটা, সেটা কেমন হয় সেটা বিষয়ে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে সংবাদপত্রের উপযোগী যে প্রতিবেদন, যেটা সম্পাদকীয় প্রতিবেদন, আমরা একটা পত্রিকা দেখব, যে পত্রিকাগুলোতে এইরকম কোনো একটা কোনো জায়গায় আমরা দেখতে পাই যে, যদি আনন্দবাজার পত্রিকায় আমরা দেখতে পাই এরকম একটা পোর্শন থাকে যেখানে সম্পাদক এইগুলোতে লেখেন, আর এইখানে দুটো পত্রিকা থাকে, পত্রিকা একটা আর দুটো। এই জায়গায় যে দুটো বড় বড় রিপোর্ট থাকে, এই বড় বড় রিপোর্টগুলো কিন্তু উত্তর সম্পাদকীয় রিপোর্ট, এবং এইখানে যেগুলো থাকে সম্পাদকীয় রিপোর্টের মধ্যে পড়ে। তো সেই জায়গাগুলোই আমাদের কিন্তু আলোচনার বিষয়, যে এইগুলো কি। তো সেটা হচ্ছে যে সম্পাদকীয় প্রতিবেদন, পরিচয়, গুরুত্ব এবং শিরোনাম, সম্ভাষণ, বিষয়, এই উপসংহার, এগুলো লেখা, সেই বিষয়গুলো আমরা একটু জানবো। এখানে সম্পাদকীয় প্রতিবেদন লেখার বিষয়টা আমরা দেখি, যে প্রতিবেদন কি, সেটা একটা বিষয়। যে সম্পাদকীয় প্রতিবেদন হলো কোনো সমসাময়িক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পরিবেশগত বিষয়, যার উপর তথ্য বিশ্লেষণ ধর্মী একটা যুক্তি লেখা থাকবে। তথ্য থাকবে, বিশ্লেষণ ধর্মী হবে, এবং যুক্তি নির্ভর লেখা থাকবে। তাহলে কোনো একটা যেটা সামাজিক বিষয় বা সমসাময়িক ঘটনা, যেটা অর্থনৈতিক, রাজনৈতিক বিষয় হতে পারে, যেটার উপরে একটা তথ্য ভিত্তিক বিশ্লেষণ ধর্মী যুক্তি নির্ভর একটা লেখা কিন্তু সেখানে থাকবে, যুক্তি নির্ভর লেখা থাকবে। আর সমস্যার মূল কারণ, এখানে কেবলমাত্র ঘটনা বর্ণনা নয়, কিন্তু যেরকম আমরা সংবাদপত্রের উপযোগী যে রিপোর্টগুলো দেখলাম, সেগুলো কিন্তু ঘটনার বর্ণনা আছে। এখানে কিন্তু ঘটনার বর্ণনা না, বরং সমস্যার গভীরে গিয়ে প্রবেশ করা যায়, যে সেখানে গিয়ে বিভিন্ন রকমের দিক তুলে ধরা হয়। সেটা কি, সমস্যার মূল কারণ কি সেটা দেখা হয়, সমাজ ও অর্থনীতির উপর তার প্রভাব কি সেটা দেখা হয়, তারপরে সম্ভাব্য সমাধান কি, তারপরে করণীয় কি, এই সমস্ত বিষয়গুলো আলোচনার মধ্যে আসে। তো আমরা পরবর্তীতে জানবো যে এই বিষয়গুলো কি বলছি। সঠিক পরিকল্পনা করা দরকার আমাদের। এই যে এই মূল্যায়নের ক্ষেত্রটা একটা আছে, যে মূল্যায়নের ক্ষেত্রে, আচ্ছা এই আগে এটা বলি যে বিশ্লেষণ করার ক্ষমতা আমাদেরকে রাখতে হবে, সে বিশ্লেষণটা কি, বিশ্লেষণ ধর্মী লেখাটা এখানে রাখতে হবে। আর সঠিক পরিকল্পনা খুব দরকার। আমরা WBCS যে বর্ণনামূলক লেখাটা লিখি, সেখানে কিন্তু 2-3 মিনিটের মধ্যে আমাদেরকে এই প্ল্যানিংটা করে নিতে হবে, যে এখানে আমি কি লিখতে যাব, প্রথমে প্যারাগ্রাফে, প্রথমে হেডিং এ কি লিখবো, এবং বডিতে কি লিখবো, এবং কনক্লুশনে কি লিখবো, সেটা কিন্তু খুব শর্ট আউট করে 2-1 মিনিটের মধ্যে আমাকে করে নিতে হবে, যাতে লেখাটা গঠনগতভাবে খুব সুসংবদ্ধ হয়। কারণ এটা আমার একটা পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে হবে, যার জন্য আমাকে এভাবে তথ্য বিশ্লেষণ ধর্মী লেখা লিখতে হবে। আর মূল্যায়নের ক্ষেত্রে কি করতে, ভাষার শুদ্ধতা আনতে হবে, আর বিষয়বস্তুর গভীরতা আনতে হবে, ডেপথনেস আনতে হবে অবশ্যই, আর যুক্তি বিশ্লেষণ, লজিক অ্যানালাইসিস, এগুলো থাকতে হবে। আর উপস্থাপনা খুব ভালো করতে হবে, যে হাতের লেখা ভালো রাখতে হবে, প্যারাগ্রাফগুলো খুব সুন্দর সুন্দর করতে হবে, এবং একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের একটা সুসংবদ্ধ দূরত্ব রাখতে হবে, একটা প্যারাগ্রাফের সঙ্গে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব রাখতে হবে, এবং কখনোই লেখাটা যেন মার্জিনের বাইরে চলে না যায়, এইগুলো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো উপস্থাপনার মধ্যে পড়ে। তথ্য এবং উদাহরণ দিতে হবে, আর শেষে একটা
কনক্লুশন দিতে হবে। এইগুলো একটা ভালো সম্পাদকীয় রিপোর্ট লেখার, প্রতিবেদন লেখার কিন্তু বৈশিষ্ট্য। সেখানে কি যুক্তি নির্ভর তথ্য থাকবে, বিশ্লেষণধর্মী সমাধান, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব থাকবে, আর পরিষ্কার ভাষা ব্যবহারের বিষয়টা থাকবে। তারপরে আদর্শ কাঠামোটা কি, প্রথমে একটা শিরোনাম থাকবে। শিরোনাম আমরা একটা আকর্ষণীয় শিরোনাম হবে, প্রথমে আমরা বলেও দিয়েছি, এবং এইখানে যেটা কয়েকটা শিরোনামের উদাহরণ দিয়ে বলছি, যেমন পরিবেশ দূষণ, উন্নয়নের মূল্য, তারপরে ডিজিটাল শিক্ষা ও নতুন ভারত, তারপরে জল সংকট ভবিষ্যতের চ্যালেঞ্জ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, উন্নয়নের মূল চাবিকাঠি। এগুলো সব কিন্তু এক একটা হেডিং এর মানে শিরোনামের উদাহরণ বলছি। শিরোনাম দেখে বোঝা যাচ্ছে যে এগুলো সম্পাদকীয় রিপোর্ট হতে পারে, এমনটা না যে কালকেই ঘটেছে এই ঘটনাগুলো তার আমরা বর্ণনা দিচ্ছি। এই জায়গাটা আমাদের চেনা দরকার আছে যে সংবাদপত্রের উপযোগী রিপোর্ট প্রতিবেদনটা কি এবং সম্পাদকীয় কি, এটা পরিষ্কারভাবে আমাদের ধারণাটা আনতে হবে এই হেডিং দেখে। তারপরে ভূমিকা, এই ভূমিকার মধ্যে 40 থেকে 50টা শব্দ থাকবে। 40 থেকে 50টা শব্দের মধ্যে কিন্তু আমাদের শুরু করতে হবে, এবং সাম্প্রতিক কোনো গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে স্টার্ট করতে হবে, আর কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি দিতে হবে। যদি থাকে আমাদের একটা উক্তি দিয়ে স্টার্ট করলে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ হয় যে বর্তমান বিশ্বে পরিবেশ দূষণ মানব জাতির অন্যতম বড় সংকট, দ্রুত শিল্পায়ন ও নগরায়নের ফলে ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে আমাদের ভবিষ্যৎ, এই বিষয়টা বলা হয়েছে। আর পটভূমি, ব্যাকগ্রাউন্ডটা কি, সমস্যার উৎপত্তি স্থল কোথায়, কিভাবে হলো, বর্তমান পরিস্থিতি বা হালনাগাদ অবস্থা কি ছিল, বর্তমানে সবে কেন এত গুরুত্বপূর্ণ এই বিষয়টা, টপিকটা, এই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরতে হবে। তারপরে একটা মূল বিশ্লেষণ অংশ, যেখানে বডিটা থাকবে সব প্রতিবেদন, সেখানে কি কি আলোচনা, মূল বিশ্লেষণ অংশের কারণ থাকবে, কি কারণে এই আমরা লিখছি। জনসংখ্যা বৃদ্ধির কারণ হতে পারে, সমস্যার উৎসগুলো কি কি, দুর্বল প্রশাসন হতে পারে, অত্যন্ত দারিদ্রতার বিষয় থাকতে পারে, প্রযুক্তির অপব্যবহার থাকতে পারে, পরিকল্পনার অভাব থাকতে পারে, এগুলো কিন্তু কারণ হতে পারে। প্রভাব কি হবে, সমস্যার বিভিন্ন প্রভাব, অর্থনীতি, কর্মসংস্থান, এগুলোর মধ্যে প্রভাব পড়তে পারে, কৃষি, পরিবেশ, এগুলোর প্রভাব, স্বাস্থ্য এবং নারী এবং শিশুদের মধ্যে কি প্রভাব পড়ছে, এগুলো আলোচনা থাকতে পারে। তারপরে এখানে সরকারি উদ্যোগ, বিভিন্ন সরকারি উদ্যোগ কি, স্বচ্ছ ভারত অভিযান, জল জীবন মিশন, ডিজিটাল ইন্ডিয়া, সবুজ ভারত মিশন, ন্যাশনাল এডুকেশন পলিসি। এখন বিষয় হলো যে যে টপিকটা আমরা লিখবো, দেখতে হবে যেহেতু সরকারি দপ্তরের একটা চিঠি, আমরা সরকারি কি কি প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলোকে মাথায় রেখে কিন্তু লিখবো, এবং সেই প্রজেক্টগুলো উল্লেখ করব, যে টপিক রিলেটেড প্রজেক্টগুলো আছে, এবং সেই টপিক রিলেটেড প্রজেক্টগুলো আমরা বলার চেষ্টা করব। এখানে আইন কি, আইনের দ্বারা সমাধান থাকবে, সচেতনতা থাকবে, আধুনিকীকরণের বিষয় থাকবে, যে এইভাবে আমরা সমাধানগুলো করতে পারি, যে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ থাকবে, ব্যাপক প্রচারের মাধ্যমে আমরা জনসচেতনতা বৃদ্ধি করতে পারি, এটা থাকবে। আধুনিকীকরণ, দীর্ঘমেয়াদী কিছু বিষয় থাকে যেগুলো পুরনো কোনো বিষয়, সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, আপডেট করে সেগুলো আধুনিকীকরণ করে সেই সমাধানগুলো করতে পারি। তাহলে এগুলো কিছু রিপোর্টের কিছু সীমাবদ্ধতা থাকে, মানে কিছু বাধা থাকে, আমি সবকিছু বলতে পারি কিনা সেটাও একটা বিষয় থাকে, সেই বিষয়গুলো আমাদের মাথায় রেখে রিপোর্ট করতে হবে। আর সমাধান আর উপসংহার, এই বিষয়গুলো আমাদের রাখতে হবে। এবার একটা সম্পাদকীয় রিপোর্ট আমি উদাহরণ হিসেবে এখানে রেখেছি, এইটা আমি পড়ে শোনাই, যেটা আমরা সম্পাদকীয় রিপোর্টটা আমরা বুঝতে পারবো, যেটা ভারতের নগদহীন অর্থনীতির ভবিষ্যৎ। সেটা একটা সম্পাদকীয় রিপোর্টের এইটা একটা হেডিং। সেখানে আমরা এইভাবে স্টার্ট করব, যে এই রিপোর্টটা কিভাবে স্টার্ট করব, সেটা কিন্তু এইভাবেই আমরা স্টার্ট করব। প্রথমে এইরকম ছোট ছোট কিছু প্যারাগ্রাফ দিয়ে এরকম একটা কনক্লুশন থাকবে, যেটা দিয়ে আমরা স্টার্ট করব। এই শুরুটা করছে যে আপনার বহুল প্রচারিত পত্রিকায় এই ধরনের কথাগুলো আমরা যদি সংবাদপত্রের দপ্তরে চিঠি লিখি বা যেটা পাঠাচ্ছি, সেই জায়গাটা একটা কিছু ফরম্যাট আমরা লিখতে পারি, সেই জায়গায় কিছু মেনটেন করতে হয় নিয়ম শৃঙ্খলা, সেই জায়গাগুলো আমরা এগুলোই উল্লেখ করব। আর বিষয়টা হচ্ছে যে আমরা এই ধরনের একটা হেডিং দিব আর লেখাটা স্টার্ট করব। এই হলো সম্পাদকীয় রিপোর্টের
একটা চিত্র যেখানে আমরা যত রকমের বিশ্লেষণধর্মী ক্ষমতা আছে, যত দিক থেকে আমরা কানেক্ট করতে পারবো বিষয়টা, সেটা দিয়ে আমাদের যতটা গভীরতার আলোচনা করা যায় আমাদের শব্দ সংখ্যাকে মাথায় রেখে ততটা আমরা করব। তো এইগুলো ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। এইগুলো আমরা 200 শব্দের মধ্যে আমরা কয়েকটা রিপোর্ট গৃহকর্মের জন্য, বাড়িতে কাজের জন্য আমি দিয়ে রাখছি। যারা ভিডিওটা দেখছো, তোমরা যদি মনে করো এই কাজগুলো করবে তো তোমরা করতে পারো। এই কয়েকটা আমি রিপোর্ট বলছি টপিক, সেই টপিকগুলোকে 200 শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে। একটি সড়ক দুর্ঘটনার উপরে রিপোর্ট লিখতে পারো, পশ্চিমবঙ্গে এসআইআর এর উপর একটা রিপোর্ট লিখতে পারো 200 শব্দের মধ্যে, আরেকটা হচ্ছে দিল্লি বিস্ফোরণের উপরে একটা রিপোর্ট, আর আগুনের কারণে সংঘটিত একটি দুর্যোগের উপরে। এই ধরনের 5টা টপিক আমি বলছি, এই 4টা টপিক, সেই 4টা টপিকের উপরে তোমরা নিজেরা বাড়িতে এই একটা রিপোর্ট, সম্পাদকীয় রিপোর্ট লেখা বা ওই সংবাদপত্রের উপযোগী রিপোর্ট লেখার চেষ্টা করবে। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা নিজেরাও কিছু বেনিফিট পাবে। তো প্রত্যেকের পড়াশোনার মধ্যে থাকবে, ভালো থাকবে এই আশা রাখছি। আবার কোনো সময় কোনো একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, টাটা।